মিয়ানমারের রাখাইনে সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশে নতুন করে ৮০,০০০-এরও বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মিশরের কায়রোতে মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী ডক্টর জামবরি আব্দুল কাদেরের সঙ্গে বৈঠকে কথা জানান তিনি। এ সময় রোহিঙ্গা সংকট নিরসন ও আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে নানা বিষয়ে ঢাকাকে কুয়ালালামপুর সহায়তা দেবে জানান ডক্টর কাদের। এছাড়া মালয়েশিয়ার বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয় এই বৈঠকে। এ সময় ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথাও জানান অধ্যাপক ইউনূস। অনেক রিজিওনাল, অনেক বায়োলেটারাল আমাদের সাথে যে তাদের যে মিউচুয়াল ইন্টারেস্টের যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে কথা হয়, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, আমাদের ইলেকশনের টাইমলাইন নিয়ে উনি ওদেরকে একটু কথাবার্তা বলেন। এছাড়া আমরা কোথায় কোথায় আমাদের তাদের সাথে জোরদার সম্পর্ক করতে পারি সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে ৫ সদস্যের টিম গঠন করেছে দুদক। এর আগে মঙ্গলবার দুর্নীতি অনুসন্ধানের অনুমোদন দেয় দুদক। এছাড়া মানিকগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় ও ফেনী ২ আসনের নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ আরও ৮ প্রকল্পের মোট ৮০,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মঙ্গলবার অনুসন্ধানের অনুমোদন দেয় দুদক। বুধবার উপপরিচালক সালাউদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যের টিম গঠন করে সংস্থাটি। এছাড়া মানিকগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য এম নাইমুর রহমান দুর্জয় প্রায় ১১.৫ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। পাশাপাশি তার ২৩টি অ্যাকাউন্টে ৯৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর অবৈধ সম্পদ পাওয়া গেছে ১৯ কোটি টাকার। সন্দেহজনক লেনদেন হয়েছে আরও ৫৪৮ কোটি টাকা। ৫৪৮ কোটি ৮০ লক্ষ ৪৫,৫০৪ টাকার সন্দেহজনক এবং অস্বাভাবিক লেনদেন করায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় একটি মামলা রুজু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নই বিএনপির সঙ্গে করা অন্যায়ের জবাব। বুধবার নারায়ণগঞ্জ, গাজীপুর এবং টাঙ্গাইলের কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, নিপীড়নের জবাব কখনো নিপীড়নের মাধ্যমে হয় না। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ধারাবাহিক কর্মশালা করে আসছে বিএনপি। বিভাগীয় পর্যায়ের পর এখন চলছে জেলাভিত্তিক কর্মশালা। এর অংশ হিসেবে বুধবার গাজীপুর, নারায়ণগঞ্জ এবং টাঙ্গাইল জেলার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা ছড়িয়ে দিব গ্রামে গ্রামে, প্রত্যন্ত মানুষের কাছে আমরা ছড়িয়ে দিব। আজকে দিনব্যাপী কর্মশালার শেষ পর্যায়ে বিভিন্ন পর্যায়ে নেতাদের প্রশ্নের জবাব দেন তিনি। আমার সাথে যখন কথা হয় সেটি ইউনিয়ন পর্যায়ে হোক, গ্রাম। কর্মশালায় তারেক রহমান বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতেই আন্দোলন করেছে বিএনপি। নেতাকর্মীরা হামলা মামলার মুখোমুখি হয়েছে, এমনকি জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে। এই টেক ব্যাক বাংলাদেশের অর্থটা কি ছিল? টেক ব্যাক বাংলাদেশের অর্থ খুব সংক্ষেপে যদি বলতে হয়, অর্থাৎ জনগণের রাজনৈতিক অধিকার, জনগণের মৌলিক অধিকার, জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা এবং জনগণের নিজস্ব অর্থনৈতিক অধিকার জনগণের কাছে ফিরিয়ে আনা।
তারেক রহমান মনে করেন, নির্যাতনের জবাব হিংসায় নয়, নিপীড়নের জবাব নিপীড়ন নয়। আজকের এই 31 দফা আমরা ছড়িয়ে দিব, গ্রামে গ্রামে প্রত্যন্ত মানুষের কাছে আমরা ছড়িয়ে দিব। আজকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে। তাদেরকে বলতে হবে, ভাই আমি এই করতে চাই, আমাকে তুমি সুযোগ দাও। এই আস্থাটা ধরে রাখতে হবে। আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার, কর্মী হিসেবে, দলের কর্মী হিসেবে। আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের না। কাজের মাধ্যমে দেশের মানুষের আস্থা ও ভালোবাসা ধরে রেখে জাতীয়তাবাদী শক্তি মানুষের অধিকার রক্ষায় সজাগ থাকবে বলে প্রত্যয় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমার দলের নেতাকর্মীরা 500-র মতন নেতাকর্মী। মাহমুদ মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে রাজধানীর রামপুরা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং AIUB এর শিক্ষার্থীরা এ দাবি জানান। সরকার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তার দায় স্বীকার করতে হবে বলেও ক্ষোভ জানান তারা। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা, তাই আবারও পথে তারা। সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত হন AIUB এর শিক্ষার্থী মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহান সহ 3 জন। সবশেষ চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া জসিমউদ্দিন নামে এক যুবককে মঙ্গলবার ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বুধবার সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এর ব্যানারে বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানান, দেশজুড়ে ছাত্ররা নিরাপত্তাহীনতায় ভুগছে, তবে এতে শিক্ষার্থীদের প্রতিবাদ দমানো যাবে না। অবিলম্বে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং দেশে নিরাপত্তা নিশ্চিত সুন্দরভাবে করবেন। একজন ছাত্র হত্যা মানে একজন ছাত্র, সে হোক পাবলিকের, সে হোক প্রাইভেটের, সে হোক জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সে হোক স্কুল কলেজের। আমরা সরকারকে জিজ্ঞাসা করতে চাই, আর কত আন্দোলনকারীকে হত্যা করে এই আন্দোলনের স্পিডকে আপনারা বেহাত করতে চাচ্ছেন? শিক্ষার্থী হত্যার বিচারে 7 দিনের মধ্যে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি শিক্ষার্থীদের। 3 দফা দাবির প্রথম যেই তদন্ত কমিশন গঠনের আলাপ আমরা দিয়েছি, সেই তদন্ত কমিশন আগামী 7 কার্যদিবসের ভিতরে ছাত্র জনতার সামনে তাদের রিপোর্ট পেশ করে একটি সূচনা করতে হবে। যদি 24 ঘন্টা আলটিমেটামের মধ্যে এই দাবি যদি আমাদের মেনে না আনা হয়, তাহলে এর চেয়েও কঠোর কর্মসূচি যদি আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় পিছপা হব না। কর্মসূচির কারণে রামপুরা ব্রিজ এলাকায় তৈরি হয় দীর্ঘ যানজট। সমাবেশ শেষে শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে মশাল মিছিল করে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোর সদরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভাইরাল ভিডিও নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার বিকেলে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় মুখ ঢাকা একজন আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন। তার পাশে 2 জন কালো কাপড়ে মুখ ঢেকে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। মঞ্চের আশেপাশে বেশ কয়েকজনকে শ্রোতা হিসেবে দেখা যাচ্ছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, 17 ডিসেম্বর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের বিষয়টি অভিনয় করে দেখিয়েছেন। পুলিশ বলছে, ভিডিওটি একটি মাদ্রাসার প্রতিযোগিতার অংশ ছিল। তারা ডামি অস্ত্র ব্যবহার করেছে। 48তম BCS থেকে প্রতি বছর একটি BCS শেষ করার পরিকল্পনা নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। কমিশন বলছে, BCS পরীক্ষার সিলেবাস যুগ উপযোগী করা, 3 স্তরের মৌখিক পরীক্ষা চালু করা সহ নানা উদ্যোগ নিচ্ছে কমিশন। প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে দীর্ঘসূত্রতা সহ নানা অভিযোগ ছিল পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর কমিশনেও আসে পরিবর্তন। BCS এর দীর্ঘসূত্রতা কমানো, নতুন চাকরির বিজ্ঞাপন দ্রুততম সময়ের মধ্যে দেওয়ার আহ্বান করে আসছে চাকরি প্রার্থীরা। BCS এ যে দীর্ঘসূত্রিতা আছে সেটা বন্ধ হোক। পরীক্ষার যে নম্বরপত্র এইটা যাতে প্রকাশ পায় এবং সবাই যাতে বুঝতে পারে যে কিভাবে এটা পাশ করলো, কত নম্বরে পাশ করলো, এইগুলো যাতে সংস্কার হয়।
এই অবস্থায় প্রতিটি বিসিএস এর জন্য আলাদা রোডম্যাপ করা হচ্ছে বলে জানিয়েছে পিএসসি। আমাদের যার যতটুকু মেধা আছে সেই মেধাটুকুকে পূর্ণভাবে কাজে লাগিয়ে কেমন করে পাবলিক সার্ভিস কমিশনের দীর্ঘসূত্রিতা, এবং আমরা বলবো যে আমাদের যত স্টেক হোল্ডার গ্রুপ আছে পাবলিক সার্ভিস কমিশনের সাথে আমাদের কিছু পরিকল্পনা আমরা অলরেডি নিয়েছি। আগামী বছর থেকে প্রত্যেক চাকরি প্রার্থীর জন্য আলাদা ইউনিক আইডি চালু হবে। এই আইডি দিয়ে প্রার্থী একাধিকবার বিসিএস এ অংশগ্রহণের সুযোগ পাবে। সেই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস রোধে কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান। যে সিলেবাসটা এখন আছে আমরা এই সিলেবাস নিয়ে মোটেও কিন্তু সন্তুষ্ট না। আমরা মনে করি যে এর মধ্যে পরিবর্তনটা আনতে হবে এবং পরিবর্তনটা আনতে হবে অতি দ্রুত। তো আমি মনে করি যে 48 বিসিএস এর থেকে আমরা এই পরিবর্তন আনব। এরই মধ্যে 46তম প্রিলিমিনারির ফল নতুন করে প্রকাশ করা হয়েছে। এছাড়া 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হয়েছে। আর 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে 22 ডিসেম্বর থেকে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে আজ খুলনা ও বরিশালে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে আরও কমতে পারে দিনের তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে লঘুচাপের প্রভাবে শুক্রবার থেকে দেশের 7 বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির শঙ্কা রয়েছে। হতে পারে বজ্রসহ বৃষ্টিও। এ সময় দেশের আকাশ মেঘলা থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এতে তাপমাত্রা কমতে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের নানা জায়গায় পড়তে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা, আর বৃষ্টির শঙ্কা কমে আসবে রোববারের পর। টানা 6 দিন পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমবাতাস অব্যাহত থাকায় কনকনে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। মেহেরপুরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। প্রয়োজন ছাড়া অনেকেই সকাল ঘর থেকে বের হচ্ছে না। নওগাঁয় কুয়াশা কমলেও বেড়েছে শীতের তীব্রতা। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। চুয়াডাঙ্গা ও ঠাকুরগাঁয়ে দিনে তাপমাত্রা বাড়লেও সন্ধ্যা নামার সাথে বাড়ছে শীতের তীব্রতা। শীত পরিস্থিতি নিয়ে জানতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, এই মুহূর্তে নওগাঁর শীত পরিস্থিতি কেমন এবং শীতজনিত রোগের প্রকোপ কেমন দেখছেন? জানেন যে এই মৌসুমে কিন্তু নওগাঁতে শীত অনেকটা বেশি অনুভূত হচ্ছে। আমরা শুরুতেই যেটি লক্ষ্য করেছি যে এই মৌসুমে ইতিমধ্যে কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা 2 বার নওগাঁতে কিন্তু রেকর্ড করা হয়েছে, এবং আমরা যেটি দেখেছি যে আপনার ঘন কুয়াশা কারণে শীতের তীব্রতা কিন্তু অত্যন্ত বেশি। কয়েকদিনে আমরা দেখেছি যে সূর্য ওঠার পর আপনার শীতের তীব্রতা দিনের বেলা কিছুটা কম হলেও বিকেল 4টার পর থেকে আপনার সারা রাত এবং আপনার ভোর থেকে সকাল 10টা পর্যন্ত মোটামুটি এতটাই শীত থাকে যে যারা কর্মমুখী মানুষ, দিনমজুর, খেটে খাওয়া রিক্সা চালক, ভ্যান চালক এবং মাঠে ঘাটে যারা কাজ করেন তারা কিন্তু ঘর থেকে বেরোতে পারেন না, এতটাই শীতের তীব্রতা থাকে এবং তাদের খুব কষ্ট হয়। এরকমটি তারা কিন্তু আমাকে জানিয়েছেন। আর আপনি যে কথাটি বলেছেন যে আসলে শীতজনিত রোগের বিষয়টি আমি যদি জানাই, যে আপনি জানেন যে এই শীতের কারণে বিশেষ করে এই জেলার আপনার যারা কর্মজীবী মানুষ, মানে তারা যেমন বিভিন্ন শীতজনিত রোগ, ডায়রিয়া, আমাশয়, হাঁপানিয়া, শ্বাসকষ্ট, এগুলো রোগে আক্রান্ত হচ্ছেন। এর পাশাপাশি যারা বাসা বাড়িতে থাকেন, ছোট শিশু, বাচ্চা তারা এবং বয়স্ক মানুষ যারা, তারা কিন্তু ওই একই ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। আর অধিকাংশ রোগী কিন্তু এখন আমরা যেটি ডাক্তারদের কাছে কথা বলে পেয়েছি সেটা কিন্তু ডায়রিয়া এবং শ্বাসকষ্টের রোগী এবং নিউমোনিয়া রোগীও রয়েছে, বিশেষ করে ছোট বাচ্চারা। আর ডাক্তাররা যেটি বলছেন যে এই অবস্থার প্রেক্ষাপটে আপনার আবহাওয়া
স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকালবেলা বাচ্চাদের ঘর থেকে বের না করাই ভালো এবং তাদের গরম কাপড়ে মুড়িয়ে রাখতে হবে এবং পাশাপাশি বয়স্কদের কিন্তু একই ধরনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, তাদেরকে আপনার গরম কাপড় পরে পরিধান করে ঘরের ভিতরে থাকারই পরামর্শ দিচ্ছেন। আর আপনাকে আমি যদি এইখানকার ফসলের কথা বলি, আপনি জানেন যে নওগাঁ জেলা দেশের কিন্তু অন্যতম আপনার ফসলের একটি জেলা। এই জেলাতে আপনি দেখেন যে এখন রবি মৌসুম চলছে, এখানে ইতিমধ্যে আলু, সরিষা, গম, ভুট্টা সহ বিভিন্ন ফসলের চাষাবাদ চলছে, কিন্তু এই ঘন কুয়াশার কারণে ইতিমধ্যে কিন্তু এই ফসলগুলো কিন্তু ক্ষতির মুখে পড়েছে। আপনার এই আলুতে কিন্তু লেড ব্লাইট রোগের পাশাপাশি সরিষা, গম, অন্যান্য ফসলেও কিন্তু এর পাতাগুলো কিন্তু মরে যাচ্ছে। আরেকটি তথ্য আপনাকে জানাবো যে আপনি জানেন যে আগামী 1,89,000 হেক্টর জমিতে কিন্তু ইরিবোরো চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে আগামী মৌসুমে। এই চাষাবাদের জন্য 10,000 হেক্টর জমিতে কিন্তু ইরিবোরো বীজতলা তৈরি করা হয়েছে, কিন্তু এই ঘন কুয়াশার কারণে এবং তীব্র শীতের কারণে এই যে আপনার ইরিবোরো বীজতলা সেটিও কিন্তু ক্ষতির মুখে পড়েছে এবং এটিরও কিন্তু গাছ মরে যাচ্ছে, পাতা মরে যাচ্ছে। এই অবস্থায় বলছে যে ইরিবোরো বীজতলা রক্ষার্থে এখানে আমরা পলিথিন দিয়ে এই বীজতলাগুলো মুড়িয়ে রাখতে হবে এবং সম্ভব হলে আপনার পানি দিয়ে ডুবিয়ে রাখতে হবে দিনের বেলা, এবং সেটি যদি করা হয় তাহলে কিন্তু আপনার এই বীজতলাগুলি রক্ষা করা সম্ভব। একইভাবে আপনার রবি মৌসুম রবি ফসলগুলো যেগুলো আছে সেগুলো রক্ষার্থেও কিন্তু কৃষি বিভাগের পরামর্শ মোতাবেক বিভিন্ন ছত্রাকনাশক ঔষধ স্প্রে করারও পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। এই ছিল মোটামুটি এখানকার শীত পরিস্থিতি। জি, শীত পরিস্থিতি নিয়ে নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুল ইসলাম। রাজধানীর করাইল বস্তিতে 1 ঘন্টার আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর, তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার বিকেলে 4টার দিকে আগুন লাগে, পরে 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে 9টি ইউনিট। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের। রাজধানীর গুলশান লেক ঘেঁষা করাইল বস্তিতে আগুনের ঘটনা নতুন নয়। বুধবার বিকেল 4টার দিকে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয় বাসিন্দারা। নিম্ন আয়ের মানুষের বসতি হওয়ায় সন্ধ্যার আগ দিয়ে অধিকাংশই জীবিকার তাগিদে ছিলেন ঘরের বাইরে। আগুনের খবর পেয়ে ছুটে এসে দেখেন ঘর বাড়ি জিনিসপত্র পুড়ে ছাই। দেখছি না কিভাবে লাগছে। প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বেশিরভাগ ঘর বাঁশ ও কাঠের হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পরে আরও 7টি ইউনিট যোগ দেয়। 9টি ইউনিটের ঘণ্টা ব্যাপী চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, তবে তার আগেই নিঃস্ব শতাধিক পরিবার। হঠাৎ করে কি যেন একটা বাস্ট হইলো, মানে ছোট ছিল, আগুন ধরতেছে তো ধাম করে একটা বাস্ট হয়েছে। আমরা পানি দিয়া সবাই মিলে জিলা চেষ্টা করছি, পারি নাই। আমি কাজে ছিলাম, কাজে তাইয়ে দিয়ে আগুনে পুরা খবর শুনে আইসি, আইয়া দেই সব পুরা ছাই হয়ে গেছে। মনে করেন না আইয়া ছাই দিয়ে বারাটার মাল সামানা ঘর দুয়ার ভাঙ্গা চুরা শেষ। না কিছুই বার করি নাই, দুইটা বাচ্চা নিয়ে খালি বাড়ি গেছি, কিছুই নেই। ফায়ার সার্ভিস বলছে কাছেই লেক থাকায় সহজে পানি পাওয়ায় বাড়েনি আগুনের ভয়াবহতা। 5টা 12 মিনিটে নিয়ন্ত্রণে আসে এবং 6টা 20 মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন হয়। উক্ত আগুনে কোনো আহত বা নিহত হয়নি। এখানে গ্যাসের লাইন আছে, বিদ্যুতের লাইন আছে, চুলা আছে, বিভিন্ন কারণে হয়তো লাগতে পারে। আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো কি কারণে আগুন লাগছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিত্তবানদের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জ সদরের শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত হত্যার ঘটনায় মূল হোতা মোহাম্মদ অনিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ছিনতাইকারী বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গত 12 ডিসেম্বর সদরের মমতাজ বেগম সড়কে সীমান্তকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ সময় তার ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। 14 ডিসেম্বর ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সীমান্ত। পরে তার বাবা মামলা করলে অভিযানে নামে পুলিশ। অনেকের কাছ থেকে সীমান্তর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ 8টি মামলা রয়েছে। জড়িত বাকিদের ধরতে চেষ্টা করছে পুলিশ। যে সীমান্তকে স্টেপিং করে তার ওই
7 গিয়ার চাকু সহ আমরা আসামিকে ধৃত করি এবং তার ব্যবহৃত সীমান্তের ব্যবহৃত যে মোবাইল ফোন ছিল অ্যান্ড্রয়েড ইনফিনিক্স মোবাইল ফোন সেটাও আমরা উদ্ধার করতে সমর্থ হই। এই মামলায় আরও 2-3 জন জড়িত আছে, আমরা তাদেরকেও অতি দ্রুত সময়ের ভিতরেই আইনের আওতায় নিয়ে আসব। চাঁপাইনবাবগঞ্জের নাচলে 2 কিশোরের হত্যাকাণ্ড রাজনৈতিক নয়, এর সঙ্গে জয় বাংলা স্লোগান লেখারও কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ প্রোপাগান্ডা চালাচ্ছে বলে দাবি তাদের। হত্যায় জড়িত সন্দেহে এ পর্যন্ত 2 জনকে আটক করা হয়েছে। এদিকে এ ঘটনায় 18 জনকে আসামি করে মামলা হয়েছে থানায়। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জের নাচলের মল্লিকপুরে 2 পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে নিহত হন মাসুদ রানা ও রায়হান আলী। আহত হন 4 জন। নিহতদের ছাত্রলীগ নেতা দাবি করে ফেসবুকে পোস্ট দেয় আওয়ামী লীগ। দাবি করা হয় জয় বাংলা স্লোগান লেখার কারণে এই হত্যাকাণ্ড। এ নিয়ে বেশ কিছু ফটোকার্ড আর ভিডিও ছড়িয়ে দেওয়া হয় অনলাইনে। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, পেয়ারা বাগানের কর্মী আব্দুস সালাম আর শাহিন আলীর মধ্যে আগে থেকে দ্বন্দ্ব ছিল। এই নিয়ে মঙ্গলবার রাতে 2 পক্ষের সংঘর্ষ হয়। এর মধ্যে আব্দুস সালামের পক্ষে ছিলেন নিহত মাসুদ রানা ও রায়হান আলী। পুলিশ পুরাটা অনুষ্ঠানেই ছিল, শেষে যখন চলে যায় তখনই এই ঘটনাটা ঘটে। তো এটাই রাজনৈতিক যে বিষয়টা আসছে, আসলে আমরা এই ধরনের কোনো কিছু পাইনি। নিহতদের রাজনৈতিক কোনো পরিচয়ও পায়নি পুলিশ। জানিয়েছে জয় বাংলা স্লোগান লেখার তথ্য সঠিক নয়। এখানে জয় বাংলা লেখার কারণে বা স্লোগান দেওয়ার কারণে যে হত্যা ঘটনা ঘটেছে তা না। আর ফেসবুকে যেটা আসছে এটা আমরা অবশ্যই খতিয়ে দেখব, এটা কারা ছড়াচ্ছে আমরা অবশ্যই দেখব। হত্যার ঘটনায় বেশ কয়েকজনের জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যশোরের শার্শা উপজেলায় ভারত সীমান্তবর্তী ইচ্ছামতি নদীর পাড় থেকে 3 বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার 5 ভুলট ও পুটখালী সীমান্ত থেকে 3টি মরদেহ উদ্ধার করে বিজিবি ও পুলিশ। তাদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বিজিবি জানায় 5 ভুলট সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশের অভ্যন্তরে ইচ্ছামতি নদীর পাড়ে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও বিজিবি গিয়ে মরদেহটি উদ্ধার করে। এদিকে পুটখালী সীমান্তের ইচ্ছামতি নদী থেকে সাবু হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। স্বজনদের দাবি, গরু পারাপারের জন্য ভারত সীমান্তে গেলে বিএসএফের হাতে আটক হন সাবু হোসেন। বিএসএফ তাকে মারধর করে ফেলে রেখে চলে যায়। পরে আহত অবস্থায় তাকে বাড়িতে নিয়ে এলে সেখানেই মারা যান তিনি। এছাড়া বিকালে ইচ্ছামতি নদীর তীর থেকে আরেক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স করতে গিয়ে বিপাকে পড়েছে হবিগঞ্জের গাড়ি চালকরা। বাজেট না পাওয়ায় 9 মাস ধরে বন্ধ রয়েছে সদর হাসপাতালে ডোপ টেস্ট পরীক্ষা। অন্য জেলায় গিয়ে ডোপ টেস্ট করাতে গিয়ে দ্বিগুণের বেশি খরচ হচ্ছে জেলার গাড়ি চালকদের। 2022 সালের 30 জানুয়ারি পেশাদার গাড়ি চালকদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করে সরকার। ডোপ টেস্টে পাশ করার পরই গাড়ি চালকরা পান লাইসেন্স। একই শর্ত প্রযোজ্য লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও। তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে বাজেট না থাকায় হবিগঞ্জ 250 শয্যা সদর হাসপাতালে বন্ধ রয়েছে ডোপ টেস্ট। এতে নতুন লাইসেন্স পায়নি প্রায় 4000 গাড়ি চালক। আর লাইসেন্স নবায়নও ভোগান্তিতে পড়েছেন অনেকে। আমরা ডোপ টেস্টের জন্য ড্রাইভিং লাইসেন্স করতে পারি না, নানান সমস্যায় পড়তে হয়, পার্শ্ববর্তী জেলাতে যেতে হয়, অনেক ধরনের হেনস্থার শিকার হতে হয়। প্রায় 9 মাস ধরে এই জন্য আমরা ভোগান্তি ভুগতেছি। প্রায় আমাদের সিলেট মুলিয়া যাওয়া লাগতেছে এবং ড্রাইভিং লাইসেন্স পাইতে আমাদের বহুত কষ্ট হইতেছে। বিআরটিএ বলছে প্রতি মাসে 4টি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় 1000-এর উপর পরীক্ষার্থী অংশ নেয়। সেই হিসেবে গত 9 মাসে প্রায় 8000-এর অধিক গাড়ি চালক লাইসেন্সের জন্য আবেদন করেছেন। ডোপ টেস্ট বন্ধ থাকায় লাইসেন্স পায়নি অর্ধেকেরও বেশি। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেও কোনো আশ্বাস মেলেনি। হবিগঞ্জ হসপিটালকে তত্ত্বাবধায়ক মহোদয়কে অনুরোধ করেছি যে সে যেন অচিরেই এটা শুরু করে দেন, আমাদের যাতে গ্রাহক হয়রানি না হয় এবং শুরু করলে পরে আমাদের নবায়নটা বৃদ্ধি পাবে।
পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হবিগঞ্জ 250 শয্যা হাসপাতালে ডোপ টেস্টের জন্য কোনো বরাদ্দ দেয়নি সরকার। বাজেট পেলেই পুনরায় চালু হবে ডোপ টেস্ট পরীক্ষা বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বাজেট বিভাগের সাথে একটা জুম মিটিং ছিল, তো আমরা আশা করছি অনুমোদনটা পেলেই আমরা কিছু কিট সংগ্রহ করে আমরা ডোপ টেস্টটা এই বছর আবার চালু করতে পারবো। আমরা জানি আমাদের ড্রাইভার যারা আছেন, এই শ্রমিকদের অনেক কষ্ট হচ্ছে, যারা চালক, ওদের লাইসেন্সের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক। লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স করতে না পারায় মালিকরা গাড়ি দিচ্ছেন না ও গাড়ি নিয়ে সড়কে বের হতে পারছেন না চালকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঠাকুরগাঁয়ে 5 উপজেলায় অসহায় ও দুস্থদের পাকা বাড়ি করে দেওয়ার কথা বলে 20 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শামীম আহমেদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বাড়ি বা টাকা না পাওয়ায় ভুক্তভোগীরা দিশেহারা। এদিকে মাদারীপুরে দরপত্র ছাড়াই আশ্রয়ণ প্রকল্পের 10টি ঘর বিক্রিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। ঠাকুরগাঁওয়ের হরিপুর সহ 5 উপজেলায় নতুন ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, শামীম আহমেদ নামে এক ব্যক্তি বিদেশি অনুদানে পাকা বাড়ি করে দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন 1,500 দুস্থের প্রায় 20 কোটি টাকা। অভিযুক্ত শামীম সপরিবারে আত্মগোপনে চলে যাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন গ্রামবাসী। ঘরের জন্য 1,25,000 টাকা দিচ্ছি, এখন ঘরও পাচ্ছি না, আমি টাকা পাচ্ছি না। আমি কাজ করে অনেক কষ্ট করে টাকা দিয়েছি, সে টাকাগুলো আমার খাইয়েছে, আমাকে 1 বছর হয়ে গেল, আমাকে ঘর বাড়ি দেয় না। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। আমি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে আমি বিষয়টি ইনস্ট্রাকশন দিয়েছি, যাতে বিষয়টি যাচাই করে অভিযোগটি কতটুকু সত্য সে বিষয়টি যাচাই করে আমাকে একটা প্রতিবেদন দিবে। এদিকে মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুরে আশ্রয়ণ প্রকল্পের 40টি ঘর মাত্র 3 লাখ টাকায় কেনার অভিযোগ উঠেছে খোয়াজপুর ইউনিয়নের ইউপি সদস্য নজরুল সর্দার এবং তার সহযোগী আজিজুল আকন ও জাকির হোসেনের বিরুদ্ধে। ঘর যখন আমাকে ভাঙ্গাচুরা নিতে কইছে, আমরা ঘরদুয়ার ভাঙ্গাচুরা নিতে পারি নাই, আর আমরা তার পারি না ঘরদুয়ার ভাঙ্গাচুরা নিতে লিগা, সেজন্য আমরা ঘরটা বিক্রি করে দিচ্ছি। আমাকে প্রয়োজন এখন ঘর দরকার, আমরা অনেক জায়গায় কষ্ট করতেছি, কোনো জায়গায় থাকতে পারতেছি না। অভিযুক্তদের একজন ঘর কেনার বিষয়টি স্বীকার করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঘরের বাসিন্দাদের সম্মতিতে ঘর কেনা হয়েছে। ওই যে টিউনু ছাড়াইছিল আর পেয়ে ছাড়াইছিল, এরা আইয়া এই যে থাকে বস্তিতে, এখন ডাকছে ওই মাথা, ডাকার পর বলছে যে তোমার ঘর 3 দিন টাইম দিলাম আমি, এই 3 দিনের মধ্যে তোমরা ঘর বিক্রি করো বা ফালাই দাও বা তোমরা ভাঙ্গাচুরা লয়ে দাও, ওটা তোমার ব্যাপার। এর আগে চলতি বছরের মে মাসে আরও 40টি ঘর 3.5 লাখ টাকায় বিক্রি করতে বাধ্য হন ভুক্তভোগীরা। 6 মাসের মধ্যে গৃহহীন হয় 80টি পরিবার। সাদিকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাতক্ষীরার সব হাট বাজারে রাত 10টার পর দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সেই সাথে দোকানে দোকানে ক্যারাম ও তাস খেলা এবং টিভি দেখা নিষিদ্ধ করা হয়েছে। জেলা প্রশাসন বলছে, অপরাধ কমানোর পাশাপাশি পারিবারিক বন্ধন মজবুত রাখতে এই সিদ্ধান্ত। তবে এতে গ্রামীণ অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাবের শঙ্কা স্থানীয়দের। সারাদিন কাজ শেষে অনেকেই গ্রামের হাট বাজারে চায়ের দোকানে ভিড় করেন, চলে আড্ডাও। সাতক্ষীরার গ্রামগুলোতে রাত 10টার পর এসব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। রোববার এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর এ নিয়ে পুরো জেলায় শুরু হয় আলোচনা। স্থানীয়রা বলছেন, দোকানপাট বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা, সেই সাথে সামান্য বিনোদনের সুযোগ থেকেও বঞ্চিত হবেন গ্রামবাসী। এই আদেশ প্রত্যাহার করে গ্রাম বাংলার মানুষগুলোকে বিনোদনের জায়গাটা খুলে রাখার আহ্বান আমি জানাচ্ছি। দোকানে বসে এই ফাইজলামি করলে কেস কেমন হবে, অনেক কিছু দুর্ঘটনা ঘটবে। এটা যদি না করে তার জন্য সরকার আইন নির্দেশ করেছে যে আমি সকাল সকাল বাড়ি চলে যাই, নির্দেশে আমার পথে ভালো লাগে। তবে জেলা প্রশাসনের দাবি, এর মাধ্যমে পারিবারিক বন্ধন শক্ত হবে এবং অপরাধ প্রবণতা কমবে। রাত 10টার পরে যদি আমরা এটা বন্ধ রাখি, আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে এরকম আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা কিন্তু উন্নতি করতে পারবো এবং সামাজিক সম্প্রীতি এবং পারিবারিক যে একটা হৃদ্যতার যে জায়গাটা বা সেই জায়গাটা আমরা মনে হয় এটা আমরা উন্নত করতে পারবো।
দোকানপাট বন্ধ থাকলে গ্রামীণ অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে শঙ্কা স্থানীয়দের। দোকানদাররা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি এই মানুষগুলো যারা ওখানে বসতো তাদেরও কোনো বিনোদনের কোনো স্থান নাই। তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের মানসিকভাবেও তারা বিপর্যস্ত হবে। দুটি পৌর এলাকা ছাড়া জেলার সব এলাকায় এ নির্দেশ জারি করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলে বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক। তবে বীজ, ধান, সার ও ডিজেলের দাম বেশি থাকায় উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। সঠিক পরামর্শ দিয়ে কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলে বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সনাতন পদ্ধতিতে পানির পাশাপাশি দিচ্ছেন সার ও কীটনাশক। বীজতলাও এখন সবুজে সবুজে একাকার। জেলায় 1470 বর্গ কিলোমিটার হাওড়া অঞ্চলে প্রস্তুতি নেওয়া হচ্ছে বোরো আবাদের। প্রতি বছর পোকার আক্রমণ ও আগাম বন্যা নিয়ে চিন্তিত থাকেন চাষিরা। এবার বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বীজ, ধান, সার ও ডিজেলের দাম। 4 মণ ধানে জ্বালা ফেলছি, সার দিতেছি, পানি দিতেছি। যদি আবহাওয়া ভালো থাকে জ্বালা আমরা খেতে নিয়ে মনের আনন্দে লাগাইব। বীজ ধান কেজি 600 টাকা কেজি, আগে আসেন 300 টাকা কেজি, 300 টাকা কেজি আসেন। এখন আমরা বীজ ধান পাই না। এখন জমি হয়তো বা করতেছি, এখন সরকারে যদি ডিজেল সারের দর যদি কমাই দিত তাহলে একটু ভালো হতো। হাওড়া অঞ্চলের চাষিদের সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগের কর্মকর্তারা। কৃষকগণ প্রতিনিয়ত বীজতলা পরিচর্যা করছে এবং আমাদের উপসাগরীয় কৃষি অফিসারগণ কৃষকদের পাশে থেকে কিভাবে বীজতলা পরিচর্যা করতে হয় তাদেরকে সেই বিষয়ে পরামর্শ দিচ্ছেন এবং যদি কোথাও কোনো সমস্যা পরিলক্ষিত হয় সাথে সাথে আমাদেরকে অবহিত করছেন, আমরাও সমাধান দিচ্ছি। চলতি মৌসুমে জেলায় 1,68,100 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শুধু হাওড়েই আবাদ হবে 1,04,000 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক র্যাব ডিজি মোখলেসুর রহমান ও সাবেক আইজিপি বেনজির আহমেদ ও আব্দুল্লাহ আল মামুন সহ গুমের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। এমন সাবেক বর্তমান 20 সরকারি কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য ওই কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত করতে বলা হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং এসপিকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। গত রোববার সুরক্ষা সেবা বিভাগের উপসচিব ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে এ নিয়ে চিঠি দিয়েছে। তাতে বলা হয়েছে, গুম সংক্রান্ত তদন্ত কমিশনে দেওয়া চিঠির সূত্র ধরে এই নির্দেশনা। তাতে অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আরও 20 কর্মকর্তার গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তদন্তের প্রয়োজনে ওই ব্যক্তি যেন দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য তাদের পাসপোর্ট স্থগিত করে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।